foreign correspondents, Club of South Asia, respected guests, friends of Bangladesh, ladies and gentlemen, Assalamu alaikum. দিল্লিতে একজন সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সাধারণভাবে দেখলে এটি একটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কখনো কখনো একটি বাক্যও হয়ে উঠতে পারে কূটনৈতিক সংকেত। আর এবার সেই সংকেতটি এসেছে এমন একটি জায়গা থেকে যেখানে গত 2 বছর ধরে বাংলাদেশ ও ভারত নিজেদের সম্পর্ককে আবার স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার দিল্লির এই সাংবাদিক মতবিনিময় কি শুধুই একটি রাজনৈতিক অনুষ্ঠান, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ঢাকা দিল্লির সম্পর্কের আরো গভীর একটি সংকট? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি শেখ হাসিনাকে নিয়ে এখনো পুরনো অবস্থানেই আছে, নাকি দিল্লি নিজেও বুঝতে শুরু করেছে যে হাসিনা ইস্যু এখন তার জন্য কূটনৈতিক বোঝা হয়ে উঠছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে ঘটনাটাকে শুধু বাংলাদেশি রাজনীতির চোখে দেখলে হবে না, দেখতে হবে দিল্লির চোখ দিয়েও। প্রথমে বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায়। শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। এই সময়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, কিন্তু এবারের ঘটনাটি আলাদা। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়, আর ঠিক এখানেই ঢাকা আপত্তি তুলেছে। কারণ বাংলাদেশের দৃষ্টিতে সমস্যা শুধু শেখ হাসিনার বক্তব্য নয়, সমস্যা হলো তিনি কোন ভূখণ্ড থেকে বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের অভিযোগ, ভারতকে আগেই জানানো হয়েছিল যে এমন একটি অনুষ্ঠান 2 দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারপরও অনুষ্ঠানটি হয়েছে। অন্যদিকে ভারত বলছে এই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থনও করে না। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है। दुश्मन से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं। हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। এখানেই তৈরি হয়েছে কূটনৈতিক সেই ধূসর অঞ্চল। ঢাকার প্রশ্ন, ভারত যদি সমর্থন নাই করে তাহলে অনুষ্ঠানটি হতে দিল কেন? আর দিল্লির সম্ভাব্য যুক্তি, একটি বেসরকারি বা মিডিয়া আয়োজনে সরকারের প্রত্যক্ষ ভূমিকা কোথায়? 2 পক্ষের যুক্তি তাদের নিজস্ব জায়গা থেকে বোধগম্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সমস্যা হলো পারসেপশন অফেন ম্যাটার্স অ্যাজ মাচ অ্যাজ ইন্টেনশন। অর্থাৎ আপনি কি করতে চেয়েছিলেন, তার পাশাপাশি অন্য পক্ষ আপনার কাজটিকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। এখানেই আসছে ট্রাস্ট ডেফিসিট। ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা হয়তো এখন কোনো একটি নির্দিষ্ট ইস্যু নয়, সমস্যাটি হলো আস্থা কমে যাওয়া। 2 দেশের মধ্যে যখন আস্থা থাকে তখন একটি বিতর্কিত ঘটনা নিয়ে দুপক্ষই ধরে নেয় এটি হয়তো একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আস্থা দুর্বল হয়ে গেলে একই ঘটনা অন্য অর্থ তৈরি করে। তখন প্রশ্ন আসে, এটি কি ইচ্ছাকৃত? আরো বড় প্রশ্ন, দিল্লি কি সত্যিই ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতাকে গ্রহণ করেছে? কারণ শেখ হাসিনা আর বাংলাদেশের ক্ষমতাসীন নেতা নন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে, আর ভারতকে এখন সেই নতুন বাস্তবতার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হচ্ছে। ভারতের দৃষ্টিতে হাসিনা ছিলেন এমন একজন নেতা যার সঙ্গে দিল্লি কাজ করে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে সুবিধা পেয়েছে। কিন্তু 2024 সালের পর পরিস্থিতি বদলে গেছে। এখন দিল্লির সামনে 2টি বাস্তবতা, একদিকে পুরনো সম্পর্ক, অন্যদিকে নতুন বাংলাদেশ, এবং এই 2 বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করাই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। ভারত কি হাসিনাকে নিয়ে দ্বিধায়? ভারত হয়তো শেখ হাসিনাকে পরিত্যাগ করতে চায় না, কিন্তু তার মানে এই নয় যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে হাসিনা কেন্দ্রিক রাখতে চায়। কারণ ভারতের নিজেরও স্বার্থ আছে। বাংলাদেশ ভারতের জন্য শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন নয়। বাংলাদেশ হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূখণ্ড, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, দক্ষিণ এশিয়ার একটি বড় বাজার, মানে আঞ্চলিক কানেক্টিভিটির গুরুত্বপূর্ণ অংশ। ভারত চীন প্রতিযোগিতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। কিন্তু এমন বাস্তবতায় এখন শেখ হাসিনা ভারতের জন্য স্ট্র্যাটেজিক লায়াবিলিটি হতে পারেন। এক সময় যে রাজনৈতিক সম্পর্ক ভারতের জন্য সম্পদ ছিল, সেটি পরিস্থিতি বদলে বোঝায় পরিণত হতে শুরু করেছে। কারণ শেখ হাসিনা যত বেশি ভারতের মাটি থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে আক্রমণ করবেন, তত বেশি বাংলাদেশের জনমনে একটি ধারণা তৈরি হতে পারে যে ভারত এখনো পুরনো রাজনৈতিক শক্তির পক্ষেই আছে। এই পারসেপশন যদি শক্তিশালী হয়, তাহলে এর প্রভাব শুধু সরকারে সীমাবদ্ধ থাকবে না, জনমতেও পড়বে। আর জনমত যখন পররাষ্ট্রনীতিতে ঢুকে পড়ে, তখন সরকারগুলোর জন্য সম্পর্ক মেরামত করা অনেক কঠিন হয়ে যায়।
ভারতের কিছু গণমাধ্যমেও এই একই প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কি একজন ব্যক্তিকে কেন্দ্র করে আটকে থাকা উচিত? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় এই যুক্তি সামনে এনেছে। তারেক রহমানের ব্রিক্সের আমন্ত্রণটি কেন গুরুত্বপূর্ণ? এই উত্তেজনার মধ্যেই ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেপ্টেম্বরের ব্রিক্স সামিটে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে এই আমন্ত্রণ দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি চমৎকার কূটনৈতিক বৈপরীত্য আছে। একদিকে দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের ক্ষোভ, অন্যদিকে দিল্লি আবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে। এটি কি বোঝায়? ভারত একই সঙ্গে দুটি বার্তা দিতে চাইছে। প্রথম বার্তা, শেখ হাসিনার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান আলাদা। দ্বিতীয় বার্তা, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এই দুটি বার্তা যদি সত্যিই ভারতের কৌশল হয়, তাহলে দিল্লির সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো কথার সঙ্গে কাজের সামঞ্জস্য তৈরি করা। কারণ কূটনীতিতে শুধু আমন্ত্রণ যথেষ্ট নয়, বিশ্বাস তৈরি করতে হয়। তবে ব্রিক্স আসলে হতে পারে সম্পর্ক মেরামতের সুযোগ। যদি তারেক রহমান দিল্লির ব্রিক্স সামিটে যান, তাহলে এটি হতে পারে দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক রিসেট। কারণ সেখানে শুধু ভারত নয়, চীন, রাশিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতারাও থাকবেন। একটি বহুপাক্ষিক মঞ্চে ঢাকা ও দিল্লির শীর্ষ নেতৃত্বের সাক্ষাৎ হলে সেটি দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর সুযোগ তৈরি করতে পারে। কিন্তু যদি শেখ হাসিনা ইস্যু নিয়ে উত্তেজনা আরও বাড়ে, তাহলে সেই সুযোগও নষ্ট হতে পারে। এখানে তাই সেপ্টেম্বরের ব্রিক্স সামিট একটি কূটনৈতিক লিটমাস টেস্ট হয়ে উঠতে পারে। তাই শেষ কথা হিসেবে এটা বলা যায়, যদি বাংলাদেশ ও ভারতের হিমশীতল সম্পর্কের দূরত্ব আরও বাড়ে, তবে লাভ কোনো একটি দেশের হবে না, বরং সেই শক্তিগুলো যারা বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ ভূরাজনৈতিক মানচিত্রে নিজেদের প্রভাব বাড়াতে চায়, তারাই ফসল ঘরে তুলবে। সুতরাং দিল্লির সেই সাংবাদিক বৈঠককে ছোট ঘটনা ভাবার সুযোগ নেই, কারণ এটি হয়তো ঢাকা দিল্লি সম্পর্কের একটি নতুন অধ্যায়ের শুরু।